হবিগঞ্জের বানিয়াচংয়ে খোয়াই নদীর পানি উপচে লোকালয় প্লাবিত, শেরপুর নালিতাবাড়ির সড়কে পানি ওঠায় যান চলাচল ব্যাহত। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় বাসিন্দাদের স্বস্তি, সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি। সাধারণ বন্যা হয় তখন এই রাস্তার অর্ধেক পর্যন্ত হয়, আর যদি ভয়াবহ বন্যা হয় তো রাস্তার উপরও কম হয়। এই কাজটা যেই করুক, আমরা চাই সারা জীবন আর যাতে ফেনীর মানুষ পানি না খেতে হয়। ময়মনসিংহে মাত্র 10 কার্যদিবসে শিশু ইছামনি ধর্ষণ ও হত্যা মামলার রায়, 3 আসামির মৃত্যুদণ্ড, অপ্রাপ্ত একজনের 10 বছরের সাজা, ভুক্তভোগী পরিবারের সন্তুষ্টি প্রকাশ। রায় করছে যেন এটা তাড়াতাড়ি কার্যকর করে, আমার মতো আর কোনো মায়ের দুধ যেন খালি না হয়। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। চুয়াডাঙ্গায় কারাগারে বন্দীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় সহ নানা অভিযোগ কারারক্ষীদের বিরুদ্ধে, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। তদন্তে যখন আমাদের কাছে আসলো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে সে এরকম একজন অভিযোগ করেছে আর কি। তো গত 4 তারিখে অর্থাৎ শনিবার তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। ভোলার লালমোহনে বেতুয়া খালের ব্রিজ ভেঙে লক্ষাধিক মানুষের ভোগান্তি, সবচেয়ে বেশি বিপাকের শিক্ষার্থী রোগীরা, দ্রুত পদক্ষেপের দাবি। আমরা এলজিআইডিকে অনেকবারও বলেছি ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোকে নির্বাচিত করার জন্য এবং এখানে সাইনবোর্ড দেওয়ার জন্য। এখন আমরা ওই ফার্সে যাইতে পারি না, আসতে পারি না, সব দিকে আমাদের একটা ঝামেলা হইতেছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, সেই সাথে উজান থেকে নেমে আসা ঢলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে মৌলভীবাজারের ধলাই ও মনু নদের পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়েছে কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানিও বইছে বিপদসীমার ওপরে। বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামে খোয়াই নদীর পানি উপচে হাওরে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে লোকালয়। কয়েক স্থানে তীব্র নদী ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। শেরপুরে পাহাড়ি ঢলে বেড়েছে জেলার সবকটি নদ নদীর পানি। চেল্লাখালী নদীর পানি উপচে তলিয়েছে নালিতাবাড়ি শেরপুর সড়কের বালুঘাটা গোল্লাপাড়া অংশ, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্লাবন পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজ আহমেদ। আফরোজ, কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে, সেখানকার মানুষদের দুর্ভোগ সম্পর্কে জানাবেন আমাদের। রাব্বি, আসলে সবচেয়ে বেশি যে প্লাবিত হয়েছে যে এলাকাটি আপনি যেটি বলছেন, সব শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। সেটি হচ্ছে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন, আদমপুর ইউনিয়ন, মাধবপুর ইউনিয়ন এবং পাশাপাশি রহিমপুর ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে আংশিক, অর্থাৎ নদী পাড়ের যে এলাকাগুলো। একটু যদি দেখাতে চেষ্টা করি আপনাকে, যে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং আপনি দেখছেন যে ঝলমলে দিন, অর্থাৎ আজকে কিন্তু সারাদিন কিন্তু বৃষ্টিপাত কিন্তু হয়নি, তারপরও কিন্তু প্লাবন পরিস্থিতির কিন্তু খুব একটা উন্নতি হয়নি। এর কারণ হচ্ছে যে উজানে যে ঢল, যেটা কারণ হচ্ছে ভারতের উত্তর যে ত্রিপুরা আছে, সেই উত্তর ত্রিপুরা থেকে মূলত এখানকার যে দুটি নদ নদী, ধলাই নদী এবং মনু নদ, দুটোরই উৎপত্তি। যদিও শেষ অবস্থা আমাদের পানি উন্নয়ন বোর্ড যে তথ্য আমাদের জানিয়েছে, তারা বলছে যে মনু নদের পানি কিঞ্চিত বেড়েছে, তবে ধলাই নদের পানি সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ যদি আরো বৃষ্টিপাত না যদি হয় উজানে, তাহলে হয়তো আগামীকালকের মধ্যেই আসলে
সেই প্লাবন পরিস্থিতির উন্নতি হবে। তবে স্থানীয়রা আমাদের যেটি জানিয়েছেন যে দুর্ভোগে মানুষ পড়েছেন, বিশেষ করে গ্রামীণ সড়ক সেগুলো তলিয়ে গিয়েছে এবং মৌসুমী যে শাকসবজি গ্রীষ্মকালীন সেগুলোর অনেক ক্ষতি হয়েছে। এবং আপনি জানেন যে এখন আউশের মৌসুম, যার কারণে আউশের যে বীজতলা এবং আউশদের যে অনেকে চারা লাগিয়েছিলেন সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। যদি আগামীকাল বা 2-1 দিনের মধ্যে যদি উন্নতি না হয় তাহলে সেগুলো কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেটি হচ্ছে সবচেয়ে আশঙ্কার বিষয়। তার পাশাপাশি যারা দুর্ভোগে আটকা পড়েছেন, জেলা প্রশাসন আমাদের যেটি জানিয়েছে যে তাদের ভাষ্য মতে বা তথ্য মতে যে এখন পর্যন্ত 2000 মানুষ পানিবন্দী হয়ে জেলার পাশাপাশি মনু নদ যেটি সবচেয়ে বড় নদ, যেটি আসলে ভারতের উত্তর ত্রিপুরা থেকে যেটি প্রবাহিত হয়েছে, সেই মনু নদের কয়েকটি জায়গায় কিন্তু মানে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ পানি ক্রমান্বয়ে বাড়ছে। আর তারা যেটা বলছেন প্রশাসনের কর্মকর্তারা, এবং তারা যেটি আমাদের জানিয়েছেন যে যারা পানিবন্দী হয়েছে মানুষ, তাদেরকে তারা শুকনো খাবার বিতরণ করেছেন এবং কয়েকটি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন, যদি প্রয়োজন হয় সেখানে যদি কোনো মানুষ যদি উঠে। এর মধ্যে মৌলভীবাজারের মনু নদের পারে একটি সরকারি আশ্রয়ের প্রকল্প তলিয়ে গেছে এবং বেশ কিছু পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। উজ্জ্বল, আফরোজ, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি, বন্যা আর ঢলের পানিতে ফেনীর সড়ক, বাড়িঘর, কৃষি ও মৎস্য খাতে ক্ষতির পরিমাণ থাকে সবচেয়ে বেশি। এর থেকে রক্ষা পেতে 16 জুন একনেক সভায় মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের জন্য 1542 কোটি 16 লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেকে অনুমোদনের খবর প্রকাশের পর স্বস্তিতে সাধারণ মানুষ। সেনাবাহিনীকে দিয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি, বিগত 9 বছরে মুহুরী এবং কহুয়া নদীর 235টি স্থানে বাঁধ ভেঙেছে। সব সরকারের আমলে বাঁধ ভাঙে, বরাদ্দ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন এখানকার বাসিন্দাদের দাবি যে প্রকল্পটি অনুমোদন হয়েছে সেটি যেন সেনাবাহিনীর মাধ্যমে করা হয়। গত 16 জুন ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। এ সময় ফেনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহুরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্পের অনুকূলে 1542 কোটি 16 লাখ টাকার একটি মেগা প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ফ্লাশ ফ্লাডের কারণে প্রতি বছর যে বন্যায় আক্রান্ত হয় সেটা থেকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 16 তারিখে গত একনেকে আমাদের মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প, যেটি 1542 কোটি টাকা ব্যয়, এটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী জানান, এই প্রকল্প অনুমোদনের পর মাঠ পর্যায়ে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে 3টি প্রধান ধাপে কাজ সম্পূর্ণ করা হবে। এটি বাস্তবায়ন করা হলে বাঁধের স্থায়ী সমাধান হবে। এই অনুমোদিত প্রকল্পের যে অঙ্গগুলো আছে সেগুলা আমাদের খুব দ্রুতই বাস্তবায়নের জন্য যে প্রশাসনিক প্রক্রিয়া আছে সেগুলা খুবই তাড়াতাড়ি সমাপ্ত হলে আমরা মাঠ পর্যায়ে কাজে নামতে পারবো। একনেকে অনুমোদনের খবর প্রকাশের পর ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মানুষের মাঝে স্বস্তি আসলেও কিছুটা শঙ্কাও রয়েছে, কারণ প্রকল্পটি কতটুকু বাস্তবায়ন হবে সে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রতি বছর বন্যা হয়, বাঁধ ভাঙে, দফায় দফায় টাকাও বরাদ্দ হয়, তবে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বাঁধের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি স্থানীয়দের, তবে ভিন্নমত রাজনীতিবিদদের। বন্যার পানিটা সচরাচর যদি সাধারণ বন্যা হয় তখন এই রাস্তার অর্ধেক পর্যন্ত হয়, আর যদি ভয়াবহ বন্যা হয় তো রাস্তার উপরও একরকম হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে এটা আমাদের বড় আকারে সেনাবাহিনীর হাতে দিলে কাজটা হবে ভালো। এই কাজটা যেই করুক, আমরা চাই সারা জীবন আর যাতে ফেনীর মানুষ পানি না খেতে হয়। 2024 সালের পরশুরামের সীমান্ত এলাকা বল্লামুখায় বাঁধ কেটে দেয় ভারতীয়রা। এতে পানিতে তলিয়ে যায় জেলার সবকটি গ্রাম। বন্যায় 37 জনের মৃত্যু হয়, ক্ষতি হয় প্রায় 2600 কোটি টাকা। 2025 সালে ক্ষতি হয় 238 কোটি 40 লাখ টাকা।
এই 2 গাড়ির মধ্যে পানি যখন চাপ পড়ে আমরা বেশি দুর্ঘটনা পড়ে যাই। পানির চাপ পড়লে আমরা অনেক কষ্ট ভোগ করতে হয়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ময়মনসিংহে 5 বছর বয়সী শিশু ইছামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার রায়ে 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এক অপ্রাপ্ত বয়স্ক আসামিকে দেয়া হয়েছে 10 বছরের কারাদণ্ড। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলাদাভাবে এই রায় ঘোষণা করেন। মাত্র 10 কার্যদিবসেই নিষ্পত্তি হলো আলোচিত মামলাটি। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ইছামণির স্বজনরা। ঘটনা গত 14 জুনের ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কংস নদীর তীরে গাছ থেকে কদম ফুল পেড়ে দেওয়ার কথা বলে শিশু ইসামণিকে নিয়ে যায় 4 জন। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে ফেলে দেয়া হয় নদীতে। পরের দিন উদ্ধার হয় ইসামণির মরদেহ। মামলার মাত্র 8 দিনের মাথায় 23 জুন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর 10 কার্যদিবস শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার। আসামি আরিফ মিয়া, রাকিব মিয়া ও সাইম মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 2 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে 10 বছরের কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, দ্রুত বিচার ও এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হয়ে থাকবে। 3 জনের মৃত্যুদণ্ড আদেশ হয়েছে। এরা হলো আরিফ, রাকিব এবং সাইম। মারুফের 10 বছরের কারাদণ্ড, 9-3 30 ধারায় 10 বছর এবং 201 ধারা 2.5 বছর। উভয় দণ্ড একসাথে চলতে থাকবে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। পুলিশ তাদেরকে জোর করে টর্চার করে তাদের জবানবন্দি আদায় করা হয়েছিল। এটাও উচ্চ আদালতে যাবে। উচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মামলার রায়ে সন্তুষ্টি জানিয়েছে শিশু ইসামণির পরিবার। দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা তাদের। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। তাদের দোয়ায় আমার মেয়ে নিশামণির বিচার পেয়েছি। আমরা সত্য বিচার পাইছি। রায় করছে যেন এটা তাড়াতাড়ি কার্যকর করে, আমার মতো আর কোনো মায়ের বুঝ যেন খালি না হয়। 4 আসামি ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এদিকে রাজশাহীতে এক শিশুর ধর্ষণের ঘটনায় 8 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব 5-এর সদর দফতরের সংবাদ সম্মেলনে কথা জানান মেজর মঞ্জুরুল কবির। গত রাতে মতিহার থানা এলাকার ম্যাজিক লন্ঠন স্কুলের সামনে থেকে আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আসামি। এর আগে গতকাল বিকেলে থানায় ধর্ষণ মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলায় বলা হয়, টিভি দেখা ও খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী দেবচন্দ্র দাস এরপর নির্যাতন চালায় সে। পরবর্তীতে দেবচন্দ্রের বাড়িতে শিশুকে কান্নারত অবস্থায় উদ্ধার করে তার মা। বিষয়টি বুঝতে পেরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক আব্দুর রহিম রায় ঘোষণা করেন। মামলায় বলা হয়, যৌতুক না দেয়ায় 2012 সালের 12 ফেব্রুয়ারি স্ত্রীকে গলা টিপে হত্যা করে স্বামী আনোয়ার হোসেন। এ ঘটনায় 8 জনের বিরুদ্ধে মামলা করে নিহতের পরিবার। তদন্ত শেষে আনোয়ারকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আনোয়ার পলাতক রয়েছে। চুয়াডাঙ্গা ও পাবনায় দুর্বৃত্ত এবং প্রতিপক্ষের হামলায় 2 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গার তামামতলা গ্রামের বাসিন্দা পলান উদ্দিনের সাথে জমি ক্রয় নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী ইদবার মাহুরির। সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইদবারের লাঠির আঘাতে গুরুতর আহত হন পলান। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চলছে। এদিকে গত রাতে পাবনার চাটমোহর উপজেলার বোয়াইলমারি এলাকায় নাসের নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ভ্যান ছিনতাই করতেই
এই হত্যাকাণ্ড। চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দীদের নানা কারণে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এখন ওপেন সিক্রেট। এমনকি জামিন পাওয়া বন্দীদেরও নতুন করে শোন অ্যারেস্টের হুমকি দিয়ে নতুন কৌশলে আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা। এমন অভিযোগ উঠেছে খোদ কারারক্ষীদের বিরুদ্ধেই। অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তর পর্যন্ত। এছাড়া সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক লেনদেন হয় এই কারাগারে। তদন্তের পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্মকর্তাদের। জীবননগরের আব্দুল মজিদ সরকার চুয়াডাঙ্গা কারাগার থেকে জামিন নিয়ে বাড়ি ফিরেছেন বেশ কিছুদিন আগেই। তবে হাইকোর্টের জামিন আদেশের পরও কারামুক্ত হতে তাকে গুনতে হয়েছে আরও 20,000 টাকা, যা লেনদেন হয়েছে কারাগারের সুবেদার বাদশার পরিবারের ব্যক্তিগত বিকাশ নম্বরে। ওই নাম্বার দিলে ওই নাম্বার দিলাম, ওই নাম্বারে 15,000 টাকা মারে ওই দিনকে। নাম্বারটা কার ছিল? সুবিধার মেয়ের, সুবিধার আর হেলাল। এখন এদের সাথে আর কারা কারা জড়িত আছে এইগুলো আপনারা একটু দেখেন বের করতে। কয়েদি কারা কারা বললেন যে? কয়েদি মিলন আর সোফিয়ার। একই কায়দায় কুষ্টিয়ার আরেক বন্দী মামুনুর রশিদের কাছ থেকে 76,000 টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। সবগুলো অভিযোগ খোদ কারারক্ষী হেলাল উদ্দিনের বিরুদ্ধে। হেলাল আমাকে বলে, মামুন ভাই এভাবে তো আপনি বের হতে পারবেন না, আপনাকে বের হতে গেলে জেলার স্যার এবং সুপার স্যারকে ম্যানেজ করতে হবে, তা না হলে আপনাকে ডিটেনশনও দিয়ে দিতে পারে। ভাতিজা রাসেলকে বলে দিই যে বাড়ি থেকে লাখখানিক টাকা নিয়ে যাবা এবং হেলাল ভাইকে দিবা যতটুকু পারা যায়। এছাড়া বন্দীদের সাথে সাক্ষাৎ, সিট বরাদ্দ ও চিকিৎসার জন্য আর্থিক অবৈধ লেনদেন হয় কারাগারে। অভিযোগ অন্য বন্দী ও স্বজনদের। টাকা নেওয়ার পরে আমাকে বলে তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তোমার কাকু বের হবে। তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করতে থাকি। আনুমানিক সন্ধ্যা 6টা সাড়ে 6টার মধ্যে আমার কাকু চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে বের হয়ে আসে। জামিন নামা আসে, এই জেলার কক্ষে নিয়েছে বিভিন্ন সময় আটকে রাখা হয়, বিভিন্ন দোহাই দেওয়া হয় যে অমুক হয়েছে, এই তো অমুক হয়েছে, আপনার কাগজপত্র এখনো ভালো করে দেখা লাগবে, আবার আছে জজ সাহেবের সঙ্গে আলাপ করা লাগবে কি কারণে কি হয়েছে। অথচ দেখা গেল শেষমেশ কিছু টাকা পালি সব ঠিক হয়ে গেছে। জামিনের পরও মুক্তির জন্য অর্থ বাণিজ্যের অভিযোগ গড়িয়েছে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পর্যন্ত। এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যখন কারা অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো এবং সেই তদন্তে যখন আমাদের কাছে আসলো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে সে এরকম একজন অভিযোগ করেছে আর কি। তো গত 4 তারিখে অর্থাৎ শনিবার তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। জেলা কারাগারে গড়ে বন্দী থাকে 600 জন। কারা অভ্যন্তরে বন্দীদের জিম্মি করে এই অর্থ আদায়ের যে অভিযোগ এবং বিভিন্ন যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ব্যাপারে কারা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই সচেতন মহল এবং ভুক্তভোগীদের দাবি প্রতিটি ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হোক, দোষীদের আইনের আওতায় আনা হোক। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি জানান, পাসপোর্ট অফিসের অনিয়ম এবং দালাল সিন্ডিকেটের ঘুষের চিত্র উঠে আসে প্রতিবেদনে। সেবা গ্রহীতাদের হয়রানির বিষয়টিও নজরে আসে তার। নির্বাচনী এলাকা সহ পুরো নাটোরে কোনো অন্যায় অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনিয়মের ঘটনায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার দলীয় হুইপ। এর আগে গতকাল পাসপোর্ট অফিসের ঘুষ বাণিজ্য নিয়ে একটি সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। সাধারণ মানুষকে পাসপোর্ট বানানোর নামে হয়রানি করছে তাদের বিরুদ্ধে এবং এই সিন্ডিকেট এবং সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, তারাও যদি জড়িত থাকে আমি আশা করি ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দীর্ঘ লাইনে অপেক্ষা না করে নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই 192টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এতে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সহজ হবে।
মন্ত্রী জানান, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতা নিচ্ছে সরকার। We are going to extend our pathology facilities to save our people from the brokerage and from the disadvantageous treatment of the people from the private clinics in the rural areas. We are going to extend our pathology in the Upazila hospital. দর্শক, এই পর্যায়ে আবারও প্লাবন পরিস্থিতির খবর জানাবো। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি শেরপুরে আদিল মাহমুদ উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। কিন্তু যে ঢলের পানিগুলো এসেছে এবং আজকে সকাল থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই আমাদের পার্শ্ববর্তী শেরপুর নালিতাবাড়ি সড়কের যে চেল্লাখালী নদী আছে, সেই চেল্লাখালী নদীর পারে এখানে কিন্তু সকাল থেকে পানি অব্যাহত বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে। এবং আমি যদি আপনাকে বলি, এখানে নালিতাবাড়ি গাজীর খামার সড়কের বালুঘাটার যে এলাকাটা আছে, এখানে কিন্তু প্রায় 50 মিটার সড়ক কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে সবগুলো যানবাহন কিন্তু সীমিত আকারে চলাচল করছে। বিশেষ করে বড় যানবাহন একদমই বন্ধ হয়ে গেছে। এখানে অটো রিক্সা এবং সিএনজি এবং মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে। তবে পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত আছে এবং এইভাবে যদি অব্যাহত থাকে এই সড়ক যোগাযোগ কিন্তু পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যাবে, এমনটাই আমাকে বলেছে এলাকাবাসী। এবং আমি যতটুকু জেনেছি, প্রত্যেকটি নদ নদীর পানি বেশি, বিশেষ করে মহারশী, আমাদের এখানে যে তেল্লাখালী নদী এখন পর্যন্ত বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এখানে আপনি জানেন যে টানা বর্ষণের ফলে কিন্তু এই অঞ্চলে হচ্ছে এবং এখানে আপনি জানেন যে টানা বর্ষণের ফলে কিন্তু এই অঞ্চলে প্রতিবারই বন্যার কবলে পড়ে এবং এখানে দুর্বল বাঁধ ব্যবস্থা। এখন পর্যন্ত নদী তীরবর্তী চিন্তা সরকার না করে তাহলে কিন্তু বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করবে। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। ভোলার লালমোহন উপজেলার 3 ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজ, কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থী ও রোগীরা। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কৃষক। ব্রিজটি পুনর্নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এভাবেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভোলা লালমোহন উপজেলার বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজটি। অথচ 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজ। প্রায় 2 যুগ আগে বেতুয়া খালের উপর নির্মাণ করা হয় 45 মিটারের আয়রন ব্রিজটি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি। ফলে গত 23 জুন একটি বালুবাহী ট্রাক উঠলে ব্রিজের মাঝখান থেকে ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক, আহত হন হেলপার। এই ব্রিজ দিয়ে ধলিগন্ডা এবং রমাগঞ্জের লোকজন লালমোহন উপজেলায় যাতায়াত করতেন, কিন্তু এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এখন যাতায়াতে ব্যাঘাত ঘটেছে। আমরা এলজিইডিকে অনেকবারই বলেছি ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোকে নির্বাচিত করার জন্য এবং এখানে সাইনবোর্ড দেওয়ার জন্য। হয়তো কি কারণে তারা দেয়নি, তাদের এই অবহেলার কারণে হয়তো এই দুর্ঘটনার কারণ হতে পারে। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকেই বিপাকে রমাগঞ্জ, ধলিগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ। সবচেয়ে দুর্ভোগে শিক্ষার্থী ও রোগীরা। এই ব্রিজটা ভাঙার পরে এখন আমরা ওই পাশে যাইতে পারি না, আসতে পারি না, সব দিকে আমাদের একটা ঝামেলা হইতেছে। এপার ওপার ছাত্রছাত্রীরা, ব্যাপক ছাত্রছাত্রী, মাদ্রাসা, ছোট শিশু, হাফিজিয়া মাদ্রাসার এবং কলেজের ছাত্র, মহিলা, মেয়েরা আসা যাওয়ার বিশাল সমস্যা হয়ে গেছে। কেউ যাইতে পারছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এলজিইডি কর্মকর্তারা বলছেন, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোতে সাইনবোর্ড লাগানো হয়েছিল, তবে সেটি খুলে ফেলে স্থানীয়রা। দ্রুত নির্মাণে 100 মিটার ব্রিজ প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য নাম পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলে দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন এলজিইডি কর্মকর্তা। ব্রিজ সংস্কারের জন্য অলরেডি আমরা এটা আমাদের আন্ডার 100 অর্থাৎ অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ নির্মাণ প্রকল্প, এই প্রকল্পের ডিপিপি হচ্ছে। আমরা ডিপিপিতে ইতিমধ্যে আমরা তথ্য পাঠিয়ে দিয়েছি।
ব্রিজ ভেঙে পড়ায় নৌকায় খাল পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া সদরে যেতে 5 থেকে 6 কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। জারিন অর্নি, যমুনা নিউজ। রেল স্টেশনই ছিল তার কর্মস্থল, রেল স্টেশনই ঘর। সেখানেই জানা যায় বিদায় জানানো হলো নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের বাক প্রতিবন্ধী বৃদ্ধা পরিচ্ছন্নতা কর্মী বুবি বেগমকে। গত রাতে মেথিকান্দা রেল স্টেশনে তার জানাজা হয়। এরপর সামাজিক কবরস্থানে সমাহিত করা হয় অসহায় বুবি বেগমের মরদেহ। এ সময় ইউএনও রেলওয়ের কর্মকর্তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত 5 জুলাই রাতে স্টেশনে কয়েকজন দুর্বৃত্ত বাক প্রতিবন্ধী বুবি বেগমকে নির্যাতন করে তার কাছে থাকা জমানো টাকা লুটে নেয়। গুরুতর আহত বৃদ্ধা বুবিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন বুবি বেগম। স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের দস্যু দল বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্য। কোস্টগার্ড জানায়, ধারাবাহিক অভিযানের কারণে সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনী কোণঠাসা হয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে বড় জাহাঙ্গীর বাহিনীর 3 জন সক্রিয় সদস্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। বুধবার বিকেলে সুন্দরবনের তাম্বুল বুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় তারা আত্মসমর্পণ করে। কোস্টগার্ডের কাছে জমা দেয় অস্ত্র ও গুলি। এ সময় জিম্মি থাকা এক জেলেকেও উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম সহ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড। একসময় ভরা মৌসুমে শরীয়তপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে উঠত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এখন সেই নদীতে ঘন্টার পর ঘন্টা জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। নদীর বুকে বেড়েছে ডুবোচর, কমেছে নাব্যতা, সেই সঙ্গে কমেছে ইলিশের বিচরণ। গত 5 বছরে এই নদীপথে ইলিশ উৎপাদন কমেছে 823 মেট্রিক টন। ইলিশ ধরার আশায় প্রতিদিন ভোরে হাজারো জেলে নামেন শরীয়তপুরের পদ্মা মেঘনায়, কিন্তু ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ঘন্টার পর ঘন্টা জাল ফেলে বেশিরভাগ জেলেকেই ফিরতে হচ্ছে খালি হাতে। জেলেরা বলছেন, বছর কয়েক আগেও জাল ফেললেই উঠত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বর্তমানে যে মাছ ধরা পড়ছে তাতে নৌকার জ্বালানি, শ্রমিকের মজুরি কোনোটাই উঠছে না তাদের। বলছেন, কমেছে নদীর গভীরতা, বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ডুবোচর, ফলে বদলে গেছে ইলিশের চলাচলের পথ। 10 জন লোক মাত্র একটা ইলিশ মাছ পাইছি, আর ভাত না খেয়ে মরতেছি আমরা। আজকে 2 দিন যাবত জাল পাইতাছি, একটা ইলিশ মাছ পাইতাছি না। আজকে 2টা পাঙ্গাস মাছ পাইছি। 2 দিন জাল পাইলে সকালে বাজার করন জানা, এই বাজে চলতে আসছিল। নদীতে পানি কম, চর পড়ে গেছে, মাছ আসতে পারে না সাগর থেকে, এই জন্য আর কি মাছ অনেক কম। ইলিশ না থাকায় দাদনের টাকা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন জেলেরা। তাদের দাবি, নদীর নাব্যতা ফিরিয়ে আনা গেলে আবারও বাড়বে মাছের উৎপাদন। কিস্তিওয়ালারা বাড়িতে এসে মহিলার সাথে অনেক তালা করে, কিন্তু আমরা যখন পয়সা রুজি করতে মাছ ধরতে পারতেছি না, কিন্তু এই জন্য আমাকে খুব অসুবিধা আমরা আছি। যদি আগের মতন গভীর হইতো, আগের মতন খালি হইতো, তাইলে আমরা এই আগের মতন ইলিশ মাছও পাইতাম, মাছও ধরতে পারতাম। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জাজিরার নাওডোবা থেকে গোসাইরহাটের মাঝের চর পর্যন্ত প্রায় 80 কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথে ইলিশ শিকার করেন জেলেরা। এই অংশেই রয়েছে ছোট বড় অন্তত 30টি ডুবোচর, ফলে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের স্বাভাবিক মাইগ্রেশন। এর প্রভাব পড়েছে উৎপাদনে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নাব্যতা সংকট, অধিক ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল, দূষণ ও পরিবেশগত পরিবর্তনের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের স্বাভাবিক চলাচল, ফলে মাছ অন্য নদীপথে সরে যাচ্ছে। প্রায় 30টির উপরে ডুবোচর আছে শুধু পদ্মা নদীর ভিতরে। পাশাপাশি আমাদের মেঘনাতেও কিন্তু অনেক ডুবোচর আছে। এর পাশাপাশি কিছু অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে কিন্তু মাছের যে মুভমেন্ট সেটাও কিন্তু ঠিকমতো হয় না। এই কয়েকটি কারণকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এখানে ইলিশের উৎপাদনটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন করতে পারবো। নদীবেষ্টিত শরীয়তপুরের পদ্মা ও মেঘনাকে ঘিরেই জীবিকা নির্বাহ করেন প্রায় 36,000 জেলে। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।